করিম কৃষকের বাড়ির ভিটেটুকু ছাড়া মাঠের মাঝখানে এক টুকরো চাষের জমি ছিল। অল্প জমি হওয়ার কারণে সেখানে সে কচু চাষ করত। কচু শাক পাতা সহ কচুর লতি বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। কিন্তু আশেপাশের জমিওয়ালা চাষিরা সব সময় তার জমিটুকু দখল করার জন্য ওৎ পেতে থাকতো। এই যে করিম ভাই, দেখো দেখো, তোমার ক্ষেতের কচুরলতি বেয়ে বেয়ে আমার জমিতে গিয়েছে। এতে করে তো আমার ফসলের ক্ষতি হচ্ছে, তাই না? আমি তো সবসময় খেয়াল রাখি যেন আমার কচু চাষের ফলে তোমাদের ফসলের কোনো ক্ষতি না হয়, কিন্তু তাও কচুর লতিগুলো বড় হওয়ার কারণে জমি থেকে বেরিয়ে বাইরে চলে যায়। আর তাছাড়াও আমার জমিটা তো বেশ অল্প, বলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো বলি, আমাদের জমিটুকু দিয়ে দাও। ওইটুকু জমি রেখে তুমি কি করবে বলো শুনি? কি বলছো ভাই? এইটুকু জমি আছে বলেই তো খেয়ে বেঁচে আছি ভাই, নয়তো না খেয়ে মরতে হবে বউ বাচ্চা নিয়ে। সে তোমার ওই এক কথা। ঠিক আছে, তুমি তোমার জমি চাষ করে খাও গিয়ে। কিন্তু শোনো, আমরা আশেপাশে যখন সবাই চাষ করি, তোমাকেও তাই চাষ করতে হবে, বুঝলে? ধানের সময় ধান, গমের সময় গম, কিন্তু মাঝখানে কচু চাষ করতে দেব না গো। হাসালে তোমরা ভাই। আমার এইটুকু জমিতে কিনা ধান গম চাষ করব? তাতে যা ফসল হবে তা দিয়ে তো কোনো কাজই হবে না গো। আর আর তাছাড়া তোমরা যাই বলো না কেন, আমার জমি, তাই আমি ভালো বুঝবো। আর আমি ভালো জানি কখন কি চাষ করব। তোমাদের মতামত শুনে নিজের পেটে তো নিজে লাথি দিতে পারি না, তাই না? এই কথা বলে করিম চাষি সেখান থেকে চলে আসে। একে তো কিছুতেই ঘায়েল করা যাচ্ছে না, একেবারে কই মাছের প্রাণ গো। হ্যাঁ গো, কখন এলে তুমি? এই তো বউ, কিছুক্ষণ হলো এলাম। বলছি বউ, তোমার রান্না কি হয়েছে? এক্ষুনি কিছু খেতে দাও তো আমায়, খিদে পেট একেবারে চোচো করছে গো। কি আর রান্না, ওই তো নিজেদের ক্ষেতের কচু শাকই রান্না করেছি। এখন যাও তুমি, হাত মুখ ধুয়ে আসো, খেতে দিচ্ছি আমি। ঠিক আছে বউ। এরপর করিম হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে স্ত্রী আর মেয়েকে নিয়ে খেতে বসে। বাবা বাবা, আমার রোজ এই কচু আর কচুর লতি দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না। তুমি জানো বাবা, আমার না চিংড়ি মাছ খুব পছন্দ। তাহলে তুমি কেন বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনো না? সত্যি তো, চিংড়ি মাছ দিয়ে কচু শাক খেতেও মজা। কতদিন হলো তা চোখেও দেখি না। তোমরা এসব বলো না বউ, তোমাদের মুখে এসব শুনে নিজেকে অপরাধী মনে হয়। বাজারে যা চিংড়ির দাম, চিংড়ি মাছ কিনতে গেলে যে সারা মাসের চাল কিনতেও পারবো না গো। ঠিক আছে বাবা, তুমি যেদিন পারো সেদিনই নিয়ে আসো। এখন না হয় আমরা শুধু শুধু কচুরলতি দিয়েই খেলাম। এরপর তারা খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। রাতে ভীষণ ঝড় বৃষ্টিও শুরু হয়। পরদিন সব কৃষকেরা তাদের জমির নাজেহাল অবস্থা দেখে হাই হুতাশ করতে থাকে। হায় 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 হায়, এই অসময় ঝড় বৃষ্টি এসে আমার পাকা ধানগুলোর কি সর্বনাশ করে দিয়ে গেল গো। এখন কি করব আমরা? শুধু কি তোমার, আমার জমিরও তো একই অবস্থা। তখনই করিম সেখানে চলে আসে। কি হয়েছেটা কি? তোমরা সবাই এখানে চেঁচামেচি করছো কেন? কি হয়েছে দেখতে পাচ্ছ না? চোখের মাথা খেয়েছো নাকি? কাল রাতের ঝড় বৃষ্টিতে আমাদের পাকা ধানগুলোর সব নষ্ট হয়ে গেছে। আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। তাহলে কি আমার কচু খেতে এত পানি জমলো কি করে? কারো জমিতেই তো এমন পানি জমেনি। ও, বুঝেছি। সবার জমিতে যেন কচুরলতি ছড়িয়ে না যায়, তাই তো আমি মাটি দিয়ে উঁচু করে আমার জমির চারপাশে ঘিরে দিয়ে রেখেছিলাম। তাই তো এখানকার জমা পানি গড়িয়ে যেতে পারেনি। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল।
কচু গাছগুলো যে পানিতে ডুবে গেল আমার। এই তোরা দেখ দেখ, আমাদের তো শুধু ফসল নষ্ট হয়ে গিয়েছে, আর এই পুরো করিমের ফসলের জমিতে পুকুর হয়ে গেছে। বেশ হয়েছে, এতটুকু জমি পানি তো জমবেই। কতবার বলেছিলাম আমাদেরকে দিয়ে দিতে জমিটুকু, এবার হলো তো, বেটা বুঝবি ঠেলা। আমরাও ওর জমির পানি কিছুতেই আমাদের জমিতে গড়াতে দেব না। সি সি, তোমরা কেমন মানুষ গো ভাই, নিজেরাও বিপদে পড়ে মানুষের বিপদে মর্ম বোঝো না। অন্যের বিপদে কোথায় তাকে সাহায্য করবে তা না করে আরো তাকে বিপদে ফেলতে চাইছো। এত কিছু বুঝি না, এমনিতেই যে আমাদের বৃষ্টির পানিতে ফসলের ক্ষতি হওয়ার জাত হয়ে গেছে, এবার যেন তোমার জমি থেকে পানি কিছুতেই আমার জমিতে না যায়, এই আমরা বলে দিলুম। এরপর লোকগুলো সেখান থেকে চলে যায় আর করিম সেখানে হতাশ হয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে তার কচু ক্ষেতের জমা পানিতে কিছু একটা ভেসে বেড়াচ্ছে। এ কি, এগুলো কি ভেসে বেড়াচ্ছে? পোকামাকড়ের মতো? কোনো পানির পোকা নাকি? দেখি তো। আরে না না, এ তো চিংড়ি মাছ। আর মনে হচ্ছে অনেকগুলো চিংড়ি মাছ আছে এখানে। হায় হায় বিধাতা, আমার কচু ক্ষেত বাসিয়ে দিয়ে তুমি চিংড়ি মাছ উপহার দিয়েছ। ঠিক আছে, আমি না হয় চিংড়ি মাছগুলো বাড়িতে নিয়ে যাই। এত কষ্টের উপার্জনে মাঝে মধ্যে বউ বাচ্চার শখের চিংড়ি মাছ রেখে রেখে খাওয়াতে পারবো। এরপর করিম তার কচু ক্ষেত থেকে কিছু চিংড়ি মাছ তার বাড়িতে নিয়ে আসে এবং সে তার বউকে সব কথা খুলে বলে। সবই তো শুনলে বউ, এখন বিধাতায় ভালো জানে কি করবে। আমি তো পানি জমা জমিতে কি করে কচু চাষ করব। এখন মেয়েকে এই চিংড়িগুলো রান্না করে দাও। মেয়েটা আমার কতদিন যাবত চিংড়ি খেতে চেয়েছে। ঠিক আছে, সে না হয় করে দিচ্ছি, কিন্তু তুমি আগে আমায় এটা বলো তো, তুমি কি আমাদের কচু ক্ষেতে সব চিংড়ি ধরে নিয়ে এসেছো? না বউ, সব মাছ চাইলে কি আর একসাথে ধরা সম্ভব? আর তাছাড়া ওখানে ওখানে অনেক মাছ আছে বলে মনে হচ্ছে আমার। ও বাহ, তাহলে তো ভালোই হলো। কি ভালো হলো বউ? তুমি তো বলেছো আমাদের কচু ক্ষেতে অনেক পানি জমে আছে, আর সেই পানি কেউ কারো জমিতে গড়াতেও দিচ্ছে না। তাহলে তাহলে আর কি করার, তুমি বরং ওখানেই চিংড়ি চাষ করো। আর উপরওয়ালার ইচ্ছায় চিংড়ি মাছগুলো নিজে থেকেই ধরা দিয়েছে, তাই আমাদের উচিত কচু ক্ষেতে চিংড়ি চাষ করার। আর বাজারে যা চিংড়ির দাম, একবার চিংড়ি চাষ করতে পারলে তো আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। বউ, কথাটা তো মন্দ বলনি। আমি কাল থেকে কচু ক্ষেতে চিংড়ি চাষের কাজ শুরু করে দেব, আর কিভাবে ভালো চিংড়ি চাষ করা যায় সেই কাজে লেগে যাব। এরপর করিম তার কচু ক্ষেতের চিংড়ি মাছগুলোকে খুব যত্নের সাহায্যে চাষ করতে শুরু করে। দেখতে দেখতে তার চিংড়িগুলো অনেক বড় হয়ে যায় এবং বড় চিংড়ি থেকে আরো নতুন চিংড়িও জন্মায়। এরপর করিম রোজ অল্প অল্প করে কিছু চিংড়ি নিয়ে বাজারে বেচতে থাকে। করিম, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। কি সুন্দর করে তোমার ওইটুকু জমিতে কচু আর চিংড়ি চাষ করতেছো। হ্যাঁ ভাই, উপরওয়ালা চাইলে সবই সম্ভব। দেখ ভাই দেখ, আমাদের নাকের ডগা দিয়ে করিম কিভাবে কচু খেতে চিংড়ি মাছ চাষ করে বড়লোক হয়ে যাচ্ছে, আর আমরা কিচ্ছুটি করতে পারছি না রে। না, এভাবে চলতে দিলে তো হবে না, ওকে যে করে হোক দমাতে হবে, নয়তো ওইটুকু জমির মালিক হয়ে ও বড়লোক হয়ে যাবে, আর আমাদের এত এত জমি থাকতেও আঙ্গুল চুষতে হবে। পেয়েছি উপায়, আমরা মোড়লার কাছে যাব, আর তার কাছে গিয়ে এ নিয়ে বিনিয়ে মিথ্যে করিমের নামে নালিশ জানাবো, আর বলবো করিমের জমির পানির কারণে আমাদের জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমরা কিছুতেই মাঠের জমিতে ওকে চিংড়ি চাষ করতে দেব না কো। ঠিক বলেছিস ভাই, তাই চলো, তারপর ওই করিম বেটাকে আচ্ছা মজা দেখানো যাবে। এরপর কৃষক লোক দুটি মোড়লের বাড়িতে যায় এবং তারা করিমের নামে ইনিয়ে বিনিয়ে মিথ্যে নালিশ করতে থাকে। সব শুনে মোড়ল মশাই করিমকে তার বাড়িতে ডেকে পাঠায়
ওরা যা বলছে তা সব মিথ্যে কথা মোড়ল মশাই। আমার অল্প জমি বলে ওরা সব সময় চাইতো যেন আমি আমার জমিতে চাষ করতে না পারি। সব মিথ্যে মানে? তুমি কি বলতে চাও তোমার মাটির জমিতে চিংড়ি চাষ করনি? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেখানে চিংড়ি চাষ করেছি, কিন্তু তার জন্য অন্যদের জমিতে তো কোনো ক্ষতি হয়নি। আমি আমার জমির চারপাশে মাটি দিয়ে উঁচু করে বাঁধ বেঁধে রেখেছি, যেন কারো জমিতে পানি না যায়। তোমরা চুপ করে আছো কেন? যা করিম চাষি বলছে তা কি সত্যি? ইয়ে ইয়ে মানে মানে মোড়ল মশাই, আপনি কারো কথা না শুনে দয়া করে আমার জমিতে যদি একটাবার আসতেন, সেখানে গেলেই দেখতে পাবেন কে মিথ্যে আর কে সত্য। ঠিক আছে, তাই চল দেখিনি। এরপর মোড়ল মশাই করিম ও দুই চাষিকে সাথে নিয়ে তাদের জমিতে যায়। এই দেখুন মোড়ল মশাই, আপনি নিজের চোখে দেখুন, এখানে আমার জমির পানির জন্য কারো কি ক্ষতি হয়েছে? কই না তো। তেমন কিছুই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ মোড়ল মশাই, আর তাছাড়া যখন বৃষ্টির পানি জমে আমার জমির কচুগুলো সব ডুবে গিয়েছিল, তখন এরা কেউ আমার জমির পানি দূর করতে সাহায্য করেনি। উল্টো বলেছিল আমার জমির পানি যেন ওদের জমিতে না ফেলি। তখন আমি জমির এত পানি দিয়ে কি করতাম বলুন তো? তাই তো আমি এখানে চিংড়ি চাষের উপায়টা বের করেছি। আরে বাহ, তুমি তো খুব ভালো কাজ করেছো করিম। আর এরা তো দেখছি তোমাকে পদে পদে বিপদে ফেলতে চেয়েছিল। এই যে শুনে রেখো তোমরা, আর কোনোদিন যদি দেখি করিমকে বিপদে ফেলতে চেয়েছো, তোমাদের আর শান্তি ভোগ করতে হবে না কিন্তু। না না মোড়ল মশাই, আমরা আর কখনোই করবো না মোড়ল মশাই। ঠিক আছে, তাই যেন হয়। করিম শোনো, ওরা তোমাকে আরো কোনো ক্ষতি করতে চাইলে তুমি গিয়ে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, কেমন? করিম, তুমি এখন নিশ্চিন্তে তোমার জমিতে কচু আর চিংড়ি চাষ করে যাও। ঠিক আছে মোড়ল মশাই। এরপর মোড়ল মশাই সেখান থেকে চলে যায়। তারপর থেকে করিমকে তার কচু খেতে চিংড়ি চাষ করতে বাধা দিতে পারেনি। করিমও দিব্যি তার কচু খেতে চিংড়ি চাষ করে ভালোভাবে জীবনযাপন করতে থাকে। লাগে। সুমন ছিল সাধারণ একটা কৃষক, চাষাবাস করেই তার সংসার চলতো। কে গো, আজ তুমি এখনো ঘুমোচ্ছ? বলছি, আজকে তুমি জমিতে যাবে না নাকি বলো তো? না গো, আজ শরীরটা খুব খারাপ লাগছে, আজ আমি জমিতে যাব না, বড্ড খারাপ লাগছে আমার। সে কি, জমিতে কি কোনো কাজ নেই নাকি বলো তো? কোনো কাজ থাকলে বলো, আমি গিয়ে না হয় করে দিয়ে আসছি। তুমি এমন অসুস্থ, তার উপর যদি জমিটার দেখাশোনা করা না হয় তবে যে ফসলগুলো নষ্ট হয়ে যাবে গো। আসলে আজ জমির ঘাসগুলো পরিষ্কার করার দরকার ছিল, কিন্তু আমি তো আজ উঠতেই পারছি না। এখন আমি জমিতে যাবই বা কি করে, আর ঘাসগুলো পরিষ্কারই বা করবো কি করে? আগাছা না পরিষ্কার করলে তো ফসলের অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি বিশ্রাম করো, এই নিয়ে তুমি চিন্তা করো না, আজ আমি গিয়ে বরং জমি পরিষ্কার করে আসছি। এরপর পরই তাদের চাষের জমিতে যায় আর ঘাস পরিষ্কার করতে থাকে। এভাবেই তাদের দিন কাটতো। একদিন ভাবছি এবার আমি জমিতে বেগুনের চাষ করব। এবার বাজারে বেগুনের দাম যে অনেক ভালো, আর সবাই বেশ ভালোই ফসল চাষ করছে। তাই নাকি গো? তবে তো অনেক ভালো কথা। তুমি বরং বেগুনই চাষ করো, যদি ভালো ফলন হয় তবে ভালো আয়ও হবে আমাদের, আর বেশ খানিকটা অবস্থাও ভালো হয়ে যাবে, কোনো চিন্তাও থাকবে না। হ্যাঁ গো, তুমি একদম ঠিকই বলেছ, আমি চারা লাগানো শুরু করব, আজ থেকেই শুরু করব বাবা। এরপর সুমন তার জমিতে চারা লাগায় আর তার জমির খুব ভালো পরিচর্যা করতে থাকে। সুমন তার জমির এত ভালো যত্ন নেয় যে 20 থেকে 25 দিনের মধ্যেই জমিতে বেগুন দিয়ে ভরে গেছে। এত ভালো ফলন দেখে সুমন আর পরি ভীষণ খুশি হয়ে যায়। বা, জমিতে তো অনেক ভালো চাষ হয়েছে, প্রতিটা গাছে কতগুলো করে বেগুন ধরেছে, দেখো দেখো। হ্যাঁ গো, এবার অনেক ভালো চাষ হয়েছে। এরপর সুমন গাছ থেকে বেগুন পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। সে গ্রামেই থাকতো মজনু। মজনু ছিল খুবই হিংসুটে ও সবাইকে ভীষণ হিংসে করত। আসলে সুমন কখনো চাইতোই না তার থেকে ভালো কেউ চাষাবাদ করুক।
সুমনের কাছে এত তরতাজা বেগুন দেখে মজনু বলতে থাকে, কি হে ভাইয়া, তোমার এত ভালো ফসল হয়েছে? ভালোই তো বেগুন দেখছি, আর বেশ তরতাজাও। এই বেগুনের তো তুমি ভালোই দাম পাবে। হ্যাঁ মজনু ভাইয়া, এবার জমিতে খুব ভালো চাষ হয়েছে। আমি আসি গো ভাইয়া, আমার দেরি হয়ে যাচ্ছে। আজ যে হাটের দিন, এখন না গেলে দেরি হয়ে গেলে যে বেগুনগুলো আমি ঠিক মতো বিক্রিই করতে পারবো না। এই বলে সুমন বাজারে চলে যায়। আর মজনু মনে মনে ভাবতে থাকে, আমি থাকতে তো তোমায় কিছুতেই এত সুখ দিতে পারি না ভাইয়া। আমি তো আমার থেকে ধনী কিছুতেই তোমাকে হতে দেব না। আমি কষ্টে থাকবো আর তুমি কিনা সুখে থাকবে বলো তো? আমি কিছুতেই হতে দেব না। আজ রাতেই তোমার কোনো একটা ব্যবস্থা আমি করছি, তুমি শুধু দেখে যাও। সুমন বাজারে বেগুন বিক্রি করে, খুব ভালো আয়ও করে। এতে পরিও বেশ খুশি হয়। আর বাকি বেগুনগুলো তুমি কালকে বাজারে নিয়ে যেও। আজ তো আমাদের মোটা অঙ্কের টাকা হয়েছে। দেখি, ও মা, কতগুলো টাকা আমাদের! এই টাকাগুলো আমি জমিয়ে রাখবো। পরবর্তীতে এই টাকা দিয়ে অন্য বীজ কিনে ফসল চাষ করব। হ্যাঁ গিন্নি, আমিও ভাবছি তাই করব। আজ তো ভালোই বিক্রি হলো, কালকেও নিশ্চয়ই ভালোই বিক্রি হবে। এদিকে সুমন আর পরি খুব খুশি ছিল। আর অন্যদিকে রাত হতেই মজনু আগুন জ্বালানো মশাল হাতে নিয়ে সুমনের বেগুনের জমিতে যায়। আহারে, জমিতে কত সুন্দর ফলন, কিন্তু এবার যে সব ফলনই নষ্ট হতে যাচ্ছে। সুমন ভাইয়া, এবার তুমি বুঝবে কেমন মজা। হা 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 হা। এই বলে মজনু পুরো জমিতে কেরোসিন তেল দেয় আর আগুন জ্বালিয়ে দেয়। পুরো জমিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। পরদিন সকাল হতে সুমন যখন তার জমিতে যায় আর জমির এমন হাল দেখে, এমন অবস্থা দেখে তো সুমন তাড়াতাড়ি পরীকে ডাকা শুরু করে দেয়। পরি যখন জমির এমন হাল দেখে, সে ভীষণ কান্নায় ভেঙে পড়ে। আমাদের এমন অবস্থা কি করে হলো গো? আমরা কার কি ক্ষতি করেছিলাম যে আমাদের সাথে সে এমন কাজ করলো? আমাদের পুরো জমিটাতে কিভাবে আগুন লাগিয়ে দিল? এত ভালো ফসলগুলো হয়েছিল আমাদের। না জানি কার নজর লেগেছে আমাদের সুখের দিকে, তাই নিশ্চয়ই এমনটা করেছে। তুমি এভাবে কেঁদো না পড়ি, যা হওয়ার তা তো হয়েই গেছে। বলো, কাঁদলে কি আর সবকিছু ঠিক হবে? এখন জমি থেকে ছাইগুলো পরিষ্কার করতে হবে। এভাবে সময় নষ্ট করা চলবে না। আমাদের যে ফসল চাষ করে সংসার চলে, আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল, আর তুমি তুমি কি না? পরীকে কাঁদতে দেখে সুমন আর কোনো কিছুই বলে না। এভাবেই কয়েকদিন কেটে যায়। সুমন আবার নতুন করে জমিতে ফসল চাষ করার চেষ্টা করে, কিন্তু দিনের পর দিন কেটে যায়। জমিতে আর চারাই ঠিকভাবে ওঠে না। কেরোসিন ঢালার কারণে জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে। এখন আর সুমনদের কাছে কোনো উপায় নেই। পরি আর সুমন মন খারাপ করে বসে থাকে। তখন এক বৃদ্ধা সেখানে আসে আর বলে, কে? বাছারা, ও বাছারা, আমার যে খুব খিদে পেয়েছে। তোমরা কি আমাকে কিছু খেতে দিতে পারবে? দুদিন হয়ে গেল কিচ্ছুটি খাই না। দাও না গো একটু খাবার। হ্যাঁ মা, আপনি বসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। এরপর পরি গিয়ে ঘর থেকে কিছু খাবার এনে বৃদ্ধাকে দেয়। বৃদ্ধা পেট পুড়ে সব খাবার খেয়ে নেয়। তোমাদের অনেক ধন্যবাদ। আমি অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউই সাহায্য করেনি। সত্যি তোমরা অনেক ভালো। এ আর তেমন কি মা, একজনের বিপদে তো অন্যজন সাহায্য করবেই। তোমাদের দেখে মনে হচ্ছে খুব মন খারাপ। বলি বাছা, তোমাদের কি হয়েছে? খুলে বলো তো। আপনাকে আর কি বলবো বুড়িমা, আমাদের তো বিপদই শেষ হচ্ছে না। আমাকে বলো কি হয়েছে তোমাদের, দেখি আমি তোমাদের কোনো সাহায্য করতে পারি কিনা। এরপর সুমন ও পরি মিলে বৃদ্ধাকে সব কথা খুলে বলে। সব শুনে বৃদ্ধা বলে, নিশ্চয়ই তোমাদের সাথে কেউ হিংসে করে এমনটা করেছে। জানি না বুড়িমা, কার কি ক্ষতি করেছিলাম। এখন যে চাষ করার মতো কোনো উপায় আমাদের কাছে নেই, জমিও যে নেই চাষ করার মতো। তোমরা আমাকে মা বলে ডেকেছো আর আমাকে খেতেও দিয়েছো, তার পরিবর্তে আমিও তোমাদেরকে সাহায্য করতে চাই। এই নাও বাছা, একটা কচু গাছের চারা। এটা আমাকে এক সাধু বাবা দিয়েছিলেন। এই কচু গাছের চারা দিয়ে কি হবে মা?
এই চারা তোমরা মাটিতে লাগিয়ে দাও, প্রতিদিন এই গাছে একটা করে সোনার ইলিশ ধরবে, আর সেই সোনার ইলিশ বিক্রি করেই তোমরা অনেক ভালোভাবে চলতে পারবে। তোমাদের আর কখনো কোনো কিছুর কমতি হবে না। আর হ্যাঁ, একটা কথা, যদি কেউ এই কচু গাছ চুরি করতে আসে তাহলে খুব বড় বিপদে পড়বে সে। এইসব কথা বলে বৃদ্ধা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর বৃদ্ধার কথা মতো ওরা কচু গাছটি মাটিতে লাগিয়ে দেয়। আর পরদিন সকাল হতে ওরা দেখতে পায় বৃদ্ধার দেয়া সেই কচু গাছে একটা সোনার ইলিশ ধরেছে। ওগো ওগো দেখো, বুড়িমার কথা মতো গাছে যে সোনার ইলিশ ধরেছে। যাও যাও, জলদি করে বাজারে যাও আর এটা বিক্রি করে নিয়ে এসো। আজ থেকে আমি এই কচু গাছটির অনেক যত্ন নেব। হ্যাঁ গো গিন্নি, তুমি একদম ঠিক বলেছো। দাঁড়াও, আমি ঘর থেকে ঝুড়ি নিয়ে আসছি। এই ইলিশ মাছটা ঝুড়িতে করেই আমি নিয়ে যাব। এরপর সুমন আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি করে সে সোনার ইলিশটি নিয়ে বাজারে বিক্রি করে আর বেশ কিছু টাকা পায়। এভাবে কাটছিল তাদের সুখের দিন। পরীর বাড়ির কচু গাছের সোনার ইলিশের কথা মজনুর কানে যেতে দেরি হয়নি। আমি থাকতে এত মূল্যবান কচু গাছ তোদের কাছে আমি থাকতে দিতে পারি না। আজ রাতেই ওই জাদুর কচু গাছ আমি আমার করেই ছাড়বো, আর রোজ রোজ একটা করে সোনার ইলিশ পাবো। যেমন ভাবনা তেমনি কাজ। রাত হতে মজনু লুকিয়ে পরীদের বাড়িতে যায়, আর যেই না কচু গাছে হাত দেয় অমনি তার পুরো শরীরে আগুন লেগে যায় আর তার সারা শরীর পুড়ে ভস্ম হয়ে যায়। সে চেঁচামেচি করার সময়টুকু পায় না। এভাবেই এক পর্যায়ে সকাল হয়ে যায়, আর এসব কোনো কিছুর কথা পরী কিংবা সুমন কেউই জানতে পারে না। এরপর থেকে পরী আর সুমন মিলে সেই কচু গাছের সোনার ইলিশ বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বলছি এখান থেকে। এভাবেই নিতু সাপটিকে তাড়িয়ে দেয়, আর সাপ চলে গেলে নিতু পুনরায় জঙ্গলের মধ্যে কলা খুঁজতে শুরু করে। বাবা, জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে কলা খোঁজা যে কতটা ঝুঁকিপূর্ণ কি আর বলবো, কিন্তু এসব ঝুঁকি না নিলে তো আমার আর জীবন চলবে না। জঙ্গল থেকে কলা খুঁজে নিয়ে গেলে তবেই না আমি কলা বিক্রি করতে পারবো আর নিজেরও খাবার জোগাড় করতে পারবো। আর খুঁজে খুঁজে নিতু বেশ কিছু কলা সংগ্রহ করে, আর সেসব কলা ঝুড়িতে নিয়ে নিতু বাড়ির দিকে যেতে থাকে। আর পথেই নিতুকে বিনা দেখে ফেলে। আরে আরে, নিতু তো কলা নিয়ে চলেই যাচ্ছে, আমি আবার ওর কলা চুরি করব কখন? আর নিতুর কলা চুরি না করলে তো আমার শুদ্ধিই হবে না। এসব কথা বলে বিনা নিতুর পিছু নেয়, আর নিতুর পিছু পিছু কিছু দূর গিয়ে বিনা নিতুর মাথায় থাকা কলার ঝুড়ি থেকে কিছু কলা তুলে নেয়, কিন্তু নিতু সেটা বুঝতেই পারে না। নিতু আনমনে কলা নিয়ে বাড়িতে যায়, আর ঝুড়িটা মাথা থেকে নামাতেই দেখে তার ঝুড়ি থেকে কলা চুরি হয়েছে। কি কাণ্ড, আজও আমার ঝুড়ি থেকে কলা চুরি হয়েছে। কিন্তু এই কলা চোরটা কে? আমি যদি একবার এই কলা চোরটাকে ধরতে পেতাম তবে ওকে আমি উচিত শিক্ষা দিতাম, কিন্তু কিছুতেই তো বুঝতে পারছি না কে চুরি করছে কলা, আর কখন যে কলা চুরি হচ্ছে তাও তো বুঝতে পারছি না। যাই হোক, কি আর করব, ঘরের কাজ সেরে কলাগুলো নিয়ে বাজারে যেতে হবে। এসব কথা বলে নিতু কলার ঝুড়ি রেখে ঘরের কাজ শুরু করে, আর ঘরের কাজ শেষ করে নিতু কলার ঝুড়ি নিয়ে বাজারে যায়। কলা নেবে গো কলা, মিষ্টি মিষ্টি কলা, তরতাজা কলা নেবে গো নেবে। এভাবেই চিৎকার করতে করতে নিতু কলা বিক্রি করত, আর এভাবেই কলা বিক্রি করে যা আয় হতো তা দিয়ে নিতুর পেটের খাবার জোগাড় করত। আর এভাবেই যাচ্ছিল নিতুর দিন। কি মজা কি মজা, কতগুলো কলা পেয়েছি আজ। আজ কলা চোর আমার কলাও চুরি করতে পারিনি, কারণ আমি সকাল সকাল কলা সংগ্রহ করে এনেছি, আর আজ অন্য পথে কলা নিয়ে এসেছি। এসব কথা বলে নিতু বেশ খুশি হলেও ওইদিকে রাগে খুঁজতে থাকে বিনা আর দাঁতে, আর সে রাগে বলতে থাকে,
ধুর বাবা, আজকে মরার মতো ঘুমাচ্ছিলাম নাকি যে নিতুর অস্তিত্বই খুঁজে পেলাম না। এই নিতুটা কলা নিয়ে কখন গেল? আর আমি তো ওকে দেখতেই পেলাম না। আমি ওর কলা চুরি করতে পারলাম না, কিন্তু নিতুর কলা চুরি না করলে তো আমার শান্তি হবে না। আর তাছাড়া নিতুর ঝুড়ি থেকে কলা চুরি করেই তো আমি ক্ষুধা মেটাই। দরকার পড়লে আমি আজ নিতুর বাড়িতে গিয়ে কলা চুরি করে নিয়ে আসবো। হ্যাঁ, আমি তাই করব। এসব চিন্তা করে বিনা নিতুর বাড়ির দিকে যেতে থাকে। আর পথেই নিতুর সাথে বিনার দেখা হয়। কি রে নিতু, কলস নিয়ে যাচ্ছিস কোথায়? ঘরের জল ফুরিয়ে গেছে নাকি রে? আর বলিস না দিদি, সব কাজ শেষ করে রান্না করতে গিয়ে দেখি ঘরে এক ফোঁটাও জল নেই। তাই নদীর পাড়ে যাচ্ছি জল আনতে। তা দিদি, তুই এদিকে কোথায় যাচ্ছিস? আরে, এ তো মেঘনা চাইতেই জল। জানি তো, যা তুই জল আনতে যা, আর আমি এদিকে তোর বাড়িতে গিয়ে সব কলা চুরি করে আনবো। ইয়ে মানে এদিকে একটু কাজ আছে রে বোন, তাই যাচ্ছি। যাই হোক, যা তুই জল আনতে যা। এদিকে তো আমারও দেরি হয়ে যাচ্ছে। এরপর নিতু জল আনতে চলে যায়, আর বিনা নিতুর বাড়িতে গিয়ে সব কলা চুরি করে নিয়ে চলে যায়। আর নিতু এদিকে বাড়িতে ফিরে দেখে ঘরে একটা কলাও নেই। হায় হায়, হে অকাজটা কে করলো? কে আমার ঘর থেকে কলা চুরি করে নিয়ে গেল? কলা ছাড়া আমি বাজারে যাব কি করে? এবার কি তবে কলা চোর আমার বাড়িতে পৌঁছে গেল নাকি? যাক, ওসব নিয়ে পরে ভাববো। আগে কলা সংগ্রহ করতে জঙ্গলে যাই, নয়তো যে কালকের খাবার জোটাতে পারবো না। পরে আমি ওই কলা চোরকে ধরবো। এসব কথা বলে নিতু পুনরায় কলা সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। কিন্তু জঙ্গলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও নিতু কলা পাচ্ছিল না। অবশেষে নিতু গহীন জঙ্গলে প্রবেশ করে, আর সেখানেই নিতু বড় একটা কলা গাছে কলার গাদি দেখতে পায়। এই তো কত বড় একটা কলার গাদি। এই কলার গাদিটা নিয়ে গিয়ে যদি বাজারে বিক্রি করতে পারে তবে তো বেশ কিছু টাকা পাবো। তবে আর দেরি কেন, এই কলার গাদিটাই কেটে নেই। এরপর নিতু সেই কলা গাছের কাছে যায়, আর কলার গাদিটা কাটার জন্য যেই না কলায় হাত দিয়েছে তখনই নিতু অদৃশ্য হয়ে যায়। আর বেশ কিছুক্ষণ পর নিতু একটা অদ্ভুত কলার রাজ্যে চলে যায়। কি কাণ্ড, এ আমি কোথায় চলে এলাম? চারদিকে শুধু কলা আর কলা। এ কি কলার রাজ্য নাকি রে বাবা? এইসব কথা বলে নিতু কলার রাজ্যে ঘুরতে থাকে। আর ঘুরতে ঘুরতে নিতু কলার রাজ্যে রানীর সামনে পড়ে। এই মেয়ে, কে তুমি? আর আমার কলার রাজ্যে কি করে এলে? এই রাজ্যে তো আমার হুকুম ছাড়া কেউ আসে না। মানে আমি যে কি করে এখানে এলাম আমি তো সেটা নিজেও বুঝতে পারছি না। আর আমি তোমাকে কি বলবো? আমি তো কলা কাটার জন্য জঙ্গলে গিয়েছিলাম, আর কলায় হাত দিতে আমি এখানে যেন কিভাবে এসেছি সেটা আমি নিজেও জানি না। আর তুমি কে গো? আমি হলাম কলা রানী, আর আমি বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই আমার আশীর্বাদী কলা গাছের কলায় হাত দিয়েছিলে, আর নিশ্চয়ই তুমি পূর্ণ তিথিতে জন্ম নিয়েছিলে, তাই এই কলা দেখতে পেয়েছিলে, বুঝেছো? তবে তুমি যখন কলা রাজ্যে চলে এসেছো তবে তুমি পুরস্কৃত হবে। এ কথা বলে কলার রানী জাদু করে সোনার কলার গাদি নিয়ে আসে, আর সেসব কলা নিতুকে দেয়। এই সোনার কলার গাদিটা তোমার। এই সোনার কলার গাদিটা তুমি ভালো কাজে ব্যবহার করবে, আর যদি খারাপ কাজে এই কলা ব্যবহার করো তবে এই কলা অদৃশ্য হয়ে যাবে, আর তুমি ছাড়া অন্য কেউ যদি এই কলায় হাত দেয় তবে সে ভস্ম হয়ে যাবে। এবার তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। কলার রানীর কথা মতো নিতু চোখ বন্ধ করে, আর চোখ মেলতেই দেখে নিতু তার বাড়িতে। আর এভাবেই নিতু সোনার কলার সাহায্যে
ভালোভাবে দিন কাটাতে থাকে। আর এইদিকে বিনা বেশ অস্থির হয়ে যায়। কি কাণ্ড! বেশ কিছুদিন থেকে তো আমি নিতুকে দেখতেই পাচ্ছি না, কিন্তু কেন? ও কি অন্যভাবে কলা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে? না, তবে এবার থেকে ওর বাড়ি থেকে আমি কলা চুরি করতে আরম্ভ করব। এসব চিন্তা করে বিনা নিতুর বাড়িতে যায়। আর বাড়ি ফাঁকা দেখে বিনা নিতুর ঘরে ঢোকে। আর ঘরে ঢুকে সোনার কলা দেখে বিনার অনেক লোভ হয়, কিন্তু বিনা কলাতে হাত দিতেই সে ভস্ম হয়ে যায়। আর এভাবেই কলা চোর তার শাস্তি পেয়ে যায়, আর কেউ টেরও পায় না। যদি তোমার এতই অসহ্য লাগে তাহলে আমাদের দিয়ে দাও। ও গাছ দুটোকে কেটো না। দুটোর পাতা নেই তো কি হয়েছে বলো? গাছ দুটো তো এখনো জীবিত আছে। তবে কাটলে তো গাছ দুটো অনেক কষ্ট পাবে। আহা, তোরা দুবোন কোথা থেকে এলি বলতো? আমার জমির গাছ আমি কাটবো, তোরা দুবোন মাঝখান থেকে এত দরদ দেখাতে এলি? তবে নে, তোরা দুবোন গাছ দুটো তুলে নিয়ে যা। এরপর রাধা আর দীপা পাতাবিহীন গাছ দুটো তুলে নেয়। বাড়িতে নিয়ে গিয়ে তারা তাদের সবজি বাগানে লাগিয়ে দেয়। রাধা আর দীপার বাবার ছোট্ট একটা জমি ছিল, এখানে তারা দু বোন অনেক সবজি চাষ করত। সবজি বিক্রি করে রাধা ও দীপার খাওয়া পড়ার খরচ চলতো। দিদি, গাছ দুটো না অনেক ভালো করে যত্ন করতে হবে, বুঝলি তো? তবে মনে হচ্ছে গাছ দুটো ডালপালা হবে। ঠিক বলেছিস রে বোন, সবজি বাগানের যত্ন আত্মি তো করি, সাথে এই গাছ দুটোরও যত্ন আর পরিচর্যা করব। তো বোন, তুই এখন একটু জল নিয়ে আয় তো। রাধার কথা মতো দীপা জল নিয়ে আসে, গাছ দুটোর গোড়ায় দেয়। এরপর থেকে দুই কন্যা মিলে সবজি বাগানের যত্ন করার পাশাপাশি সেই পাতাবিহীন গাছ দুটোরও যত্ন করতে থাকে। আর অল্প কিছুদিনের মধ্যেই সেই গাছ দুটোতে নতুন ডালপালা এবং পাতা হয়। দেখেছিস তো দিদি, আমাদের পরিশ্রম সফল হয়েছে। আমাদের দু বোনের পরিশ্রম ও যত্নের ফলে গাছ দুটোতে নতুন পাতা গজিয়েছে। তাকে যে এখন জীবিত লাগছে, তাই না বল? আরে বোন, তুই একদম ঠিক কথাই বলেছিস। আর গাছ দুটোর পাতা দেখে তো মনে হচ্ছে এই দুটো ডালিম গাছ। রাধার কথা শেষ হতে না হতেই সেখানে তাদের প্রতিবেশী রাগিনী চলে আসে। কি রে, তোরা তো দেখছি ফলের বাগান করার চিন্তা ভাবনা করছিস। এ কি, ডালিম গাছ লাগিয়েছিস দেখছি। বলছি, আজকাল কি আর পেটের ভাত জুটছে না নাকি? হ্যাঁ না না কাকিমা, আসলে তা নয়। সত্যি কথা বলতে এই গাছ দুটো দিলীপ কাকু জমিতে মরার মতো পড়েছিল। সেখান থেকে গাছ দুটো তুলে এনে এখানে লাগিয়ে পরিচর্যা করছি। ও, এই কথা! তোদের হাতে জাদু আছে বলতে হবে। যেমন ভালো সবজি ফলাস, তেমন গাছের যত্নও করিস। যাই হোক, আমি আসলে কিছু সবজি কিনতে এসেছিলাম, আমাকে কিছু টাটকা সবজি দে তোরে। এরপর রাধা আর দীপা মিলে সবজি তুলতে থাকে। বাগান থেকে টাটকা সবজি তুলে নিয়ে টাকা দিয়ে রাগিনী সেখান থেকে চলে যায়। এভাবেই যাচ্ছিল দিনগুলো, কিন্তু হঠাৎই একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে। দিদি, এই দিদি, দেখেছিস কি কাণ্ড ঘটেছে? তাড়াতাড়ি আয় দিদি, আর বেশি দেরি করিস না। দিদি, এই দিদি। এবার চিৎকার শুনে রাধা দ্রুত বাহিরে আসে আর দেখে ডালিম গাছ দুটোতে সোনা আর রূপোর ডালিম ধরেছে। কি কাণ্ড! সোনার ডালিম আর রূপার ডালিম! আচ্ছা, এমন সাধারণ গাছে সোনার ডালিম আর রূপার ডালিম ধরলো কি করে? অদ্ভুত কাণ্ড রে বাবা, আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। অবাক হওয়ার কিছু নেই গো, তোমরা যা দেখছো তা সত্যি। আমরা অবহেলায় অযত্নে পড়েছিলাম, আর তোমরা আমাদের সেখান থেকে নিয়ে এসে যত্ন করে এত বড় করে তুলেছো। গাছমাতা তোমাদের উপর খুশি হয়ে আমাদেরকে জাদুই গাছে পরিণত করে দিয়েছে। এই জন্যই তো আমাদের ডালে সোনার ডালিম আর রূপার ডালিম ধরেছে। সোনার ডালিম আর রূপার ডালিম এবার নিশ্চয়ই তোমাদের ভাগ্য বদলে দেবে। পর দুই কন্যা গাছ থেকে সোনার ডালিম আর রূপার ডালিম তুলে নেয়।
এরপর তারা সোনা ও রূপার ডালিম বিক্রি করে নিজেদের ভাগ্য বদলাতে থাকে। কুড়ে ঘর থেকে ইটের দালান বাড়ি বানায়, বড়লোকের মতো আরাম আয়েশের জীবন কাটাতে শুরু করে। হায় হায়, এসব আমি কি দেখছি কি রে? সবজিওয়ালি দুই বোন থেকে তোরা কিনা ধনী দুই বোনে পরিণত হলি। দেখছি একেবারে ছাইকুরানি থেকে রাজরানী। বলছি কি, এসবের পেছনে কি রহস্য বলতো আমাকে? এরপর রাধা আর দীপা মিলে সব কথা রাগিনীকে খুলে বলে। এসব কথা শুনে রাগিনীর মনে ভীষণ লোভ হয়। ও রাগিনী দ্রুত দিলীপের বাড়িতে যায়। গো দিলীপ দাদা, আপনি এসব কি করেছেন বলুন তো? নিজের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিয়েছেন। তো ওই গাছ দুটো আপনারই হওয়ার কথা ছিল, তা না হয়ে দুই কন্যার দুই ডালিম গাছ সোনা আর রূপার ডালিম দিয়ে ওই দুই ভিখারি বোনকে অনেক ধনী করে দিল, জানেন তো? তুমি কি বলছো এসব রাগিনী? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। খোলাখুলি বলো তো, কি বলতে চাইছো? কি আর বলবো দাদা, আপনি তো আগাছা ভেবে ওই গাছ দুটো দুই কন্যাকে দিয়েছিলেন। রাধার দীপা গাছ দুটোর যত্ন আত্তি করে গাছ দুটোকে জীবিত করে তুলেছে। গাছ দুটোতে সোনা আর রূপোর ডালিম ধরেছে। জি, ওই সোনা আর রূপোর ডালিম তো আপনার হওয়ার কথা ছিল, তাই না? তুমি সত্যি বলছো তো রাগিনী? দুই কন্যার দুই ডালিম গাছে সোনার ও রূপার ডালিম ধরেছে? না না না, তবে এবার তো হেলামি করে চলবে না, গাছ দুটোকে আমার দখলে আনতে হবে। এরপর রাগিনী আর দিলীপ দুই কন্যার বাগানে যায়। দিলীপ ও রাগিনীকে একসাথে দেখে দুই কন্যা কিছুটা ঘাবড়ে যায়। শয়তান মেয়েরা, তোরা আমার কাছ থেকে ডালিম গাছ নিয়ে এসে সেই ডালিম গাছে সোনার ডালিম রূপোর ডালিম বিক্রি করছিস, এবং সেই সোনার ডালিম ও রূপোর ডালিম বিক্রি করে ধনী হয়েছিস, অথচ এখন আমার কথাই তোদের মনে নেই। এখন আমার ডালিম গাছ আমি কেটে নিয়ে যাব। কথা বলে দিলীপ ডালিম গাছে একটা আঘাত করতেই ডালিম গাছ থেকে আগুনের গোলা বেরিয়ে আসে। এত বড় সাহস তোর, তুই আমার শরীরে আঘাত করিস? আর রাগিনী, তুই এত বড় শয়তান মহিলা! এই না তোকে দুই কন্যা সত্যিটা বলেছে, অমনি তুই কুটনামি করেছিস, তাই না? তোকে অভিশাপ দিচ্ছি, তুই বোবা হয়ে যাবি। দিলীপ, তুই আমাকে আঘাত করেছিস, তাই না? আমি তোকেও অভিশাপ দিচ্ছি, তোর হাত অবশ হয়ে যাবে, পঙ্গু হয়ে দিন কাটাবি। অভিশাপ একদম সত্যি হয়ে যায়। দিলীপের হাত অবশ হয়ে যায় আর রাগিনীও বোবা হয়ে যায়। ওর থেকে তারা এমন পঙ্গুত্ব নিয়েই দিন কাটাতে থাকে। এদিকে দুই কন্যা তাদের দুই ডালিম গাছের সাহায্যে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।